আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন নন্দিত রাজনীতিক, শহীদ প্রেসিডেন্ট যার অন্যতম একজন আদর্শ সৈনিক, সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের যিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিভাগে, কুমিল্লা জেলার নন্দিত মুখ হিসাবে যিনি ইতিপূর্বে 18 সালে নির্বাচনের প্রার্থীও ছিলেন, কেন্দ্রীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন একজন রাজপথের নেতৃত্ব জনাব মোস্তাক মিয়া আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট যেমন আদর্শ নিয়ে দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা 6 সংসদীয় আসন থেকে যার নামটি আমরা মাঠ পর্যায়ে পেয়েছি সেই বিদগ্ধ ব্যক্তিত্ব আজকের আলোচক জনাব মোস্তাক মিয়ার কাছ থেকে আমরা ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব মোস্তাক মিয়া। যে জনাব আপনি দর্শক জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সময় থেকেই আসলে রাজপথে আসেন বা জাগো দল, পরবর্তীতে তিনি বিএনপি করলেন, ছাত্র সংগঠন করলেন এবং জোটের মাধ্যমে তিনি পরবর্তী নির্বাচিত রাষ্ট্রপতি হলেন। আপনি সেই সময় থেকে ছাত্র অবস্থা থেকে বর্তমান অবধি প্রায় 46 বছরের রাজনৈতিক পথ চলা আপনার রয়েছে। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনার ভিত্তিতে বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্তকের রাজনৈতিক দল নিয়ে আপনি রাজপথে আছেন? ধন্যবাদ আপনাকে। আসলে একটা আমি মনে করি আবেগ, আমার দল, আবেগ, নীতি, আদর্শ এগুলা নিয়ে একটা দলের সাথে যুক্ত হওয়া যায়। আমি আমার জীবনের বিশেষ করে ছাত্র অবস্থায়, সেটা হলো স্কুলে যখন পড়ি, সম্ভবত আমি ক্লাস 9-এ পড়ি, তখন হয়তো 1 বছর এদিক সেদিক হবে। আমি তখন আমাদের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার একটা কর্মসূচি ছিল খাল কাটা কর্মসূচি। এটা ব্যাপক বাংলাদেশে সারা জাগিয়েছিল এবং এটা মানুষ উপকারও পেয়েছিল। এই খাল কাটার ফলে বাংলাদেশ স্বনির্ভর দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই সর্বপ্রথম। তো সেটা ওই সময়ে কুমিল্লার মধ্যে একটা খাল কাটা কর্মসূচি ছিল, সেটা সুন্দরপুর খাল নামে পরিচিত। এটা দাউদকান্দিতে, সুন্দরপুর খাল শহীদনগরের পাশে। ওখানেই আমাদের ওই কর্মসূচিটা ছিল। যথারীতি ওইভাবে সারা জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা স্কুলে, বিশেষ করে স্কুল কলেজ যারা আছে, সবাইকে উদ্বুদ্ধ করার জন্যই স্বেচ্ছাশ্রমে খাল খনন। আমরাও সেদিন কোদাল হাতে নিয়েছিলাম। স্বয়ং আমাদের তৎকালীন এই দেশের ইতিহাসের রাখাল রাজা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবক্তা, উনিও কোদাল হাতে নিয়েছিলেন। সেই ওনার নেতৃত্বে আমরা সেদিন সমস্ত ছাত্র সমাজ কুমিল্লার, বিশেষ করে লিডার, আপনি তখন ছাত্র, একজন রাষ্ট্রপতি, তিনি কোদাল হাতে নিচ্ছেন, তিনি খাল কাটা কর্মসূচি করছেন, তিনি খালের পাশে বসে থাকছেন বা যারা সবাই কাজ করছেন তাদের সাথে নিজে যুক্ত থাকছেন। এটি ওই সময় আপনাদের মনে তার এই কর্মটি আসলে কতটা হৃদয়ে আসলে ধারণ করার মতো, কতটা আবেগের একটি জায়গা টাচ করেছিল? এটা মূলত আমার ব্যক্তিগত আমি বলতে পারি, আমার দলের আবেগটা তখনই আবেগ এসেছে যে আমি যদি কখনো রাজনীতি করার সুযোগ পাই কলেজ জীবনে, তৎকালীন তো স্কুল জীবনে ছাত্র রাজনীতির একটু কম ছিল, আমি কলেজে উঠার পরে যদি সুযোগ পাই, কখনো সুযোগ পাই, তাহলে আমি একজন এই ইতিহাসের রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান, কারণ ওনাকে আমি দেখেছি। আমরা যখন আমাদেরকে ভাগ ভাগ করে দেওয়া হতো, এই স্কুল এতটুক, আপনার ধরেন 300 ফিট, এই স্কুল 200 ফিট, এভাবে ভাগ ভাগ করে দেওয়া হতো। তা আমরা একটা অংশে ছিলাম। তো লাকিলি আমার সামনে দিয়ে প্রেসিডেন্ট সাহেব হাইটা গেলেন আমাদের সাথে। তখন উনি যাদের সুযোগ হয়েছে বা যাদের এরিয়া ওনার ওই হাঁটার কাছাকাছি পড়েছে, প্রায় ছাত্রদের সাথে উনি হাত মিলিয়েছেন। তো আমারও সেদিন সৌভাগ্য হয়েছিল ওনার সাথে হাত মিলানো। তো সেই থেকে আমার একটা আবেগ যে যখন আমি কোনো সময় সুযোগ পাই, আমি এই দলের, বিশেষ করে ছাত্র রাজনীতি করার সুযোগ পাইলে আমি ছাত্র রাজনীতি করব। তো ওই থেকে আমার আবেগটা কাজ করে এবং সেখান থেকে আমার মূলত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, জাতীয়তা
বাদের বিশ্বাসী হয়ে আমি এই দলের অনুপ্রাণিত হয়েছিলাম এবং ছাত্র অবস্থায় শুরু থেকেই কলেজ জীবনে আমি ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করি। আপনি যে মানুষটির আদর্শে রাজপথে আসলেন তার হাতের সাথে আপনার করমর্দনের সুযোগ হলো, একটা ইলেকট্রিক শকের মতো হৃদয়ের তন্ত্রীতে আঘাত হলো, এমনটাই তার কথায় যেভাবে তার কথা এদেশের মানুষের হৃদয়ে কর্ণকুহরে যেভাবে প্রবেশ করার কারণে এই মানুষটিকে যেভাবে এ জাতি ধারণ করেছিল তার একটু খণ্ডচিত্র হচ্ছে ইতিহাস। ৭১-এর ৭ই মার্চের ভাষণে জনাব শেখ মুজিবুর রহমান একটি আবেগ জাগালেন বটে, কিন্তু ২৫শে মার্চের কালো রাত্রি আসলেও সেই আবেগটাকে বিবেকে পরিণত করে তিনি তেমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাননি। এমন অবস্থায় জেনোসাইড চলছে, উই রিভোল্ট বলে যে মানুষটি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, পরবর্তীতে আওয়ামী লীগের বা বিভিন্ন ব্যক্তিবর্গের অনুরোধে ২৭ তারিখ তিনি দ্বিতীয়বার ঘোষণাটি দেন। আওয়ামী লীগ তাদের শাসনামলে দ্বিতীয় ঘোষণা নিয়ে ব্যাপক মার্কেটিং করেছে, তিনি ঘোষক নন পাঠক বলে নানা রকম ইনসাল্ট করেছে, কিন্তু প্রথম ঘোষণা উই রিভোল্ট নিয়ে কিন্তু তার এই কথা সত্যতা বলার জন্য এখন কিন্তু অনেক সেনা অফিসার এখনও জীবিত আছেন। তো ইতিহাসের পাতায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উই রিভোল্ট দিয়ে ২৬শে মার্চের প্রথম প্রহরের ঘোষণাটি আজকে কোথায়? না, সেটা হলো আসলে বিরোধিতার খাতিরে বিরোধিতা আমাদের দেশের একটা কালচার আছে, বাট এটা ঐতিহাসিকভাবে সত্য যে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ওনার ঘোষণাই অনেক মুক্তিযোদ্ধা তখন এবং বাংলাদেশের মানুষ তখন অনুপ্রাণিত হয়েছিল, কারণ তখন মানুষ একটা কিং কর্তব্য বিমূঢ় ছিল। কারণ আপনারা জানেন তখন যারা এই দায়িত্বটা নেওয়ার কথা ছিল তারা কিন্তু মাঠে ছিল না, কেউ স্বেচ্ছায় কারাবরণ করেছে, কেউ পলায়ন করেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। তো বড় বড় নেতা, বিশেষ করে আমি কুমিল্লার কথা বলবো, তৎকালীন যারা আওয়ামী লীগের ছিল বেশিরভাগ নেতৃবৃন্দই ভারতে পালিয়ে গিয়েছিল, তারা কিন্তু এখানে কোনো ওইভাবে দায়িত্ব নিয়ে তারা কাজ করে নাই এবং সারা বাংলাদেশের চিত্র একই। তা আজকে ওই সময় মানুষজন কিং কর্তব্য বিমূঢ়, আমরা কি করব, কোনো লিডারশিপ নাই, নেতৃত্ব নাই, ডিক্লারেশন নাই, তখনই একটা কণ্ঠ, এই যে কণ্ঠটা মানুষ তখন একটা প্রাণ পেয়েছিল এবং স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করার সশস্ত্র সংগ্রামে সেদিন দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের কণ্ঠে। এটা অনেক ইতিহাস আছে, আপনারা জানেন যে এই যে তৎকালীন শফিউল্লাহ আর্মি চিফ ছিল, সে আওয়ামী লীগের মন্ত্রী ছিল, এমপি ছিল, তার বই তো আপনি পাবেন। তো ওনার কণ্ঠেই সেদিন এদেশের আপামর জনগণ এবং মুক্তিকামী জনগণ এবং বিশেষ করে যারা সার্ভিসে ছিলেন বিভিন্ন পেশায়, মানে পুলিশ, আর্মি, বিডিআর বা যারাই আছে, সর্বপেশার লোকজন সেদিন ঝাঁপিয়ে পড়েছিল দেশ মাতৃকার স্বাধীন করার জন্য। এটা তো আসলে আমি বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে পারি, কিন্তু ঐতিহাসিকভাবে আজকে এগুলো তো অস্বীকার করার। এখানে কিছু মিথ্যা ইতিহাস ঢুকে যাবার কারণে আপনি জানেন যে একজন ব্যুরোক্রেট, একজন অফিসার ৩৩তম BCS এর উর্মি কিছুদিন আগে এসে বলেছে মীমাংসিত সত্য নাকি শেখ মুজিবুর রহমান জাতির পিতা, শেখ মুজিবুর রহমান নাকি মানে বঙ্গবন্ধু। মীমাংসিত সত্য তো ৭২-এ ঠিকই তিনি বঙ্গবন্ধু, কিন্তু ৭৫-এ মীমাংসিত সত্য কি তিনি বঙ্গবন্ধু? যদি তিনি বঙ্গবন্ধু ৭৫-এ থাকতেন তাহলে তার লাশের সাথে এই ব্যবহারটি হতো না, এদেশের মানুষ তার প্রয়াণে অশ্রু রঞ্জন করতো, সেমনটি ঘটে নাই। মীমাংসিত সত্যের যেহেতু ব্যাপার রয়েছে, ইতিহাসের সঠিক সত্য যদি মানুষের কাছে না থাকে তাহলে একজন ব্যুরোক্রেট তার চাকরিটা হারালো, সে কারাবরণ পর্যন্ত করলো, যদি তার কাছে সঠিক ইতিহাস থাকতো তাহলে সে এই ভুলের মধ্যে কি পা দিত? তাহলে জাতির কাছে সঠিক ইতিহাস প্রবর্তনের ক্ষেত্রে এই সত্যগুলি সামনে আনা দরকার কিনা? না না, অবশ্যই এই সত্যগুলো আজকে তো সময় এসেছে। তো সত্য ইতিহাস দেখেন, ইতিহাস বিকৃতি করার চক্রান্ত যুগে যুগেই ছিল বা ছিল, আছে, বাট প্রকৃত ইতিহাসকে মুছে ফেলার কোনো সুযোগ নাই। সেটা আজকে হোক, 1 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, 50 বছর হোক, এটা সত্যিকার ইতিহাস একদিন প্রকাশিত হবে। এটা লুকিয়ে রাখার কোনো জিনিস নাই, ইতিহাস তার নিজস্ব গতিতে চলবে। আমি ব্যক্তি বিভ্রান্তি করতে পারি, কারো পছন্দ অপছন্দ থাকতে, সেটা এনাদার বিষয়। আর আপনি যে কথা বললেন শেখ মুজিব বঙ্গবন্ধু একটা সময়ে উপাধি পেয়েছিল, হয়তো তাদের দলের বঙ্গবন্ধু ছিল, শেখ মুজিবুর রহমান ছিল জাতির পিতা, আওয়ামী লীগের জাতির পিতা ছিল, কিন্তু শেখ মুজিব
বাংলাদেশের জাতির পিতা হতে পারে নাই। যদি হতো তাহলে জাতির পিতা, আমি নাম বলবো না, পার্শ্ববর্তী অনেক দেশেই জাতির পিতা আছে, তাদের বেলায় তো এই পরিণতি হয় নাই, বা সেটা উনি রক্ষা করতে পারে নাই যদি ওনাদের দল ঘোষণা করে থাকে। কিন্তু জাতীয়ভাবে মাস পিপল ওনাকে জাতির পিতা কখনোই গ্রহণ করে নাই। এটা ঐক্যবদ্ধভাবে বা সার্বজনীনভাবে জাতির পিতা ঘোষণা করা হয় নাই। আমাদের জাতির কিছু ফাউন্ডার ফাদার্স রয়েছেন, তাদেরকে যদি আমরা স্বীকৃত না রাখি তাহলে এই ফাঁকফোকর দিয়ে বারবার আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা করতে চাইবে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি আমাদের কত পার্সেন্ট জাতির পিতা, শের বাংলা একে ফজলুল হক তিনি আমাদের কত পার্সেন্ট জাতির পিতা, শের সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ তিনি আমাদের কত পার্সেন্ট জাতির পিতা, মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী তিনি আমাদের কত পার্সেন্ট জাতির পিতৃত্বের দায়িত্বগুলি পালন করেছেন। এবং 7ই মার্চের ঘোষণা বা একটা প্রেক্ষাপট নির্বাচন করে একটা নিরঙ্কুশ বিজয় আনার কারণে শেখ মুজিবুর রহমান আমাদের কিছু পার্সেন্টেজ হতো, এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু আমাদের জাতির পিতা হচ্ছেন। সেক্ষেত্রে এই ফাউন্ডার ফাদার্সদেরকে একটি কাতারে যদি আনা যায় তাহলে এক ব্যক্তিকে বারবার জাতির পিতা করার প্রবণতা বুমেরাং হবে কিনা, এটি একেবারে ঐতিহাসিক স্বীকৃত একটি জায়গায় এনে আসলে দাঁড় করানো দরকার কিনা। না দেখেন, আপনি যে কথা বললেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেকেরই অবদান আছে, বা এই দেশ মানে স্বাধীন করার প্রেক্ষাপট তৈরি করার জন্য অনেকেরই অবদান আছে। আপনি যে নামগুলো বললেন এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, আইসা একটা চূড়ান্ত পরিণতি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাধ্যমে, ওনার ডিক্লারেশনের মাধ্যমে, আমাদের প্রেসিডেন্ট সাহেবের ডিক্লারেশনের মাধ্যমে। তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। যেমনি ভাবে আজকের এই যে বর্তমান যে 17 বছরের জগদ্দল পাথর শেখ হাসিনা যে পলায়ন করলো 5ই আগস্ট, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক কিছু লোক করছে, একটা গোষ্ঠী করার চেষ্টা করছে বিতর্কিত করার। কারণ এটাও একটা ধারাবাহিক প্রক্রিয়া আমি মনে করি। 16-17 বছর আমাদের দলের প্রিয় নেতা তারেক রহমান এবং প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদেরতে নির্যাতিত তো আর বাংলাদেশে কেউই হয় নাই। ওনাকে ঘর ছাড়া, আমাদের প্রিয় নেত্রীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বিনা দোষে ওনাকে জেল খাটানো হয়েছে। এই বয়সে এসে ওনাকে নিয়ে যেই নির্যাতনটা করা হয়েছে, এটা তো মানে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্যাতন কেউ সহ্য করছে কিনা আমার জানা নাই। এক কাপড়ে ঘর থেকে বের করে দিচ্ছে। তারপরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, উনিও বাংলাদেশে থাকতে পারেন, ওনাকে মানে নির্যাতন করে দেশ থেকে বাইরে যেতে হয়েছে বাধ্য হয়ে। তো এই ক্ষেত্রে আপনার এত নির্যাতনের পরে 17 বছর আমাদের দলের নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মী, লক্ষ লক্ষ নেতা কর্মী নামে মামলা, হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, এবং মামলা, হামলা, নির্যাতন, গুম, প্রায় 1000 লোকের মতন গুম হয়েছে। এই যে এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ 16-17 বছর, যদিও দেশের বাইরে, উনি হয়তো ওনার সরাসরি আমাদের বাংলাদেশে নাই, কিন্তু বাইরে থেকে উনি সরাসরি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং আমরা 16-17 বছর রাজপথে থেকে আন্দোলন করেছি। এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি হলো 5ই আগস্ট। সেটা একটা পর্যায়ে ছাত্ররা তাদের কোটা আন্দোলন করলো, কোটার পরবর্তীতে এক দফা, এটা আমাদেরই দাবি এক দফা, তখন বিএনপি বা সমমনা রাজনৈতিক দলগুলা, বিরোধী দলগুলা এক দফা দাবি নিয়ে আমরা কাজ করছি। তো সুতরাং সেটার চূড়ান্ত পরিণতি 5ই আগস্ট। এটাও একটা ধারাবাহিকতা ছিল 16-17 বছরে, এবং এই ধারাবাহিকতায় চূড়ান্ত পর্যায়ে এসে ছাত্রদের একটা দাবি সামনে আসলো। তার পরবর্তীতে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে, আন্দোলনের মাধ্যমেই হাসিনা বাধ্য হয়েছে তার ক্ষমতাচ্যুত হতে। কিন্তু এই আন্দোলনের তদ্রুপ আপনার প্রশ্নে আবার আসছে, সেটা হলো তদ্রুপ আপনার এই যে স্বাধীনতা যুদ্ধটাও, এটাও একটা ধারাবাহিক প্রক্রিয়া। 52-এর ভাষা আন্দোলন, 64 শিক্ষা, অনেক কিছু আছে এখানে, বলতে গেলে সময়ের দরকার। আমাদের বললেন একেএম ফজলুল হক সাহেব, মাওলানা ভাসানী, তারপরে শেরে বাংলা, এদের অনেক অবদান আছে। শেরে বাংলা একেএম ফজলুল হক সাহেব এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এদের তো অনেক অবদান আছে। অবদানের ধারাবাহিকতা এসে
71-এর স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত লাভ করলো। এবং বিএনপি এক্ষেত্রে এই সমস্ত বিধগ্ধ জনের ক্ষেত্রে বিএনপি যেভাবে ওন করে, সেই ওন করাটার আসলে একটা চূড়ান্ত নীতিতে আনা দরকার কিনা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনাব তারেক রহমান যদি প্রাইম মিনিস্টার হন বা বিএনপি যদি দায়িত্বে আসে, এই বিধগ্ধ জনকে সামনে রেখে আসলে বিএনপি ভাববে কিনা আপনি কি মনে করছেন? বা আপনি যদি সংসদে যান পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আপনি কি এই বিষয় নিয়ে কি অভিব্যক্তি রাখবেন দলের কাছে? আসলে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, বিশেষ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের প্রিয় নেতৃত্ব বর্তমানে অসুস্থ। আপনারা জানেন এই বিগত 16-17 বছরের নির্যাতনে উনি অসুস্থ। সরকার ওনাকে মানে পরিকল্পিতভাবে ওনাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে উনি আমাদের মাঝে ফিরে আসছেন এবং উনি দেখে যাচ্ছেন যে হাসিনার বা আওয়ামী লীগের এই চূড়ান্ত পরিণতিটা উনি দেখে যাচ্ছেন। এটাই আমাদের সান্ত্বনা। আশা করি আগামী নির্বাচনে আল্লাহর রহমতে উনি আবারও দেশের ক্ষমতায় আসবেন এবং আমাদের প্রিয় নেতা দেশ নেতা তারেক রহমানও দেশে ফিরে আসবেন। এবং আপনি জানেন রাজনীতির মানে বাংলাদেশের রাজনীতির অনেকগুলো প্রেক্ষাপট আছে। 71 সাল থেকে 75 সাল শেখ মুজিবের শাসনামল একটা প্রেক্ষাপট গেছে। 75-এ 15 আগস্টের পরে 3 মাসের একটা প্রেক্ষাপট ছিল। আবার ঐতিহাসিক 7ই নভেম্বরের পরে আরেকটা প্রেক্ষাপট আসছে। এবং আপনারা জানেন সেই প্রেক্ষাপটটা হলো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী শক্তি এদেশের ক্ষমতায় আসার একটা প্রেক্ষাপট এবং বাংলাদেশকে ধারণ করে এ ধরনের একটা দল ক্ষমতায় এসেছিল আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে। জি, দুটি জাতীয়তাবাদ নিয়ে দুটি দল এদেশে রাজনীতি করছে। একটি হচ্ছে জয় এপার ওপার বাংলা, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ তথা আসাম, ত্রিপুরা, মিজোরামকে এক করার বাংলা, স্বাধীনতাহীন, সার্বভৌমত্বহীন, কাঁটাতারের বেড়াহীন, একটি মানচিত্রহীন একটি বাংলা নামে রাজনীতি তারা করে যাচ্ছে। যদি তারা স্বাধীনতার কথা মানত তাহলে জয় বাংলা না বলে জয় বাংলাদেশ বলতো, কেননা বাংলা কবেই বাংলাদেশ হয়ে গেছে এটা তাদের হয়তো মনেই নাই। সেক্ষেত্রে জয় বাংলার ভিত্তিতে যারা রাজনীতি করছে, যদিও তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, জয় বাংলা শব্দটি যেখানে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথা, এই জায়গাটি এই জাতির কাছে ক্লিয়ার হওয়া দরকার কিনা, এবং বাংলাদেশের জাতীয়তাবাদটাই যে আসলে ভূখণ্ডের জাতীয়তাবাদ কিনা, বাংলাদেশের জাতীয়তাবাদটাই মানচিত্রের জাতীয়তাবাদ কিনা, কাঁটাতারের বেড়ার জাতীয়তাবাদ কিনা, নিজের অখণ্ড ভূমির জাতীয়তাবাদ কিনা। ধন্যবাদ আপনাকে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো এটারও মীমাংসা আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান করেছিলেন। জি, আপনারা জানেন যখন এই স্বাধীন বাংলাদেশে আপনারা জানেন পার্বত্য এলাকায় আমাদের বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ওই বেলটা একটা বৃহৎ জনগোষ্ঠী, ওখানে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ভাষাভাষী লোকের বসবাস ওই জায়গায় আছে এবং সারা বাংলাদেশেই আছে। আপনার মণিপুরে আছে, বিভিন্ন জায়গায় চাকমা, সাঁওতাল, মারমা, মং, অনেক জাতের আপনার সম্প্রদায় আমরা এই দেশে বসবাস করি। যখন এই সাম্প্রদায়িক আপনার সম্প্রীতি নষ্ট হওয়ার পথে ছিল এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিভাজনের সৃষ্টি, তৎকালীন যেটা বললেন যে জয় বাংলা, তারা আলাদা স্বাধীন রাষ্ট্র করতে চাইছিল, বঙ্গ বাংলা যারা বলে বা বঙ্গ যারা বলে বা বাংলা যারা বলে, সেটারও মীমাংসা কিন্তু আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানই করেছিলেন। উনি তখন এই জিনিসটা কত বড় দূরদর্শী লোক হলে উনি তখন এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে না, আমরা এই 55,000 বর্গ মাইলের ভিতরে আমরা যারা বসবাস করি, এখানে বিভিন্ন জাতি প্রজাতি বা জাতি উপজাতি বা আপনার বিভিন্ন ভাষার লোক এই 55,000 বর্গ মাইলের ভিতরে বসবাস করে। তারা বিভিন্ন ভাষার লোক হতে পারে, তারা বিভিন্ন সম্প্রদায়ের লোক হতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা বিভিন্ন সম্প্রদায়ের লোক হতে পারে, কিন্তু এদেরকে একটা পতাকার নিচে একটা সিটিজেনশিপ আনা উচিত। এটা উনি উপলব্ধি করেই এই যেটা বললেন বাংলা থেকে উনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন আমাদের শহীদ জিয়াউর রহমান। এটা একটা বৃহৎ জাতিকে যেটা পরিচয় দেওয়ার একটা সুযোগ করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান। উনি কত বিচক্ষণ ছিলেন যে ওনার মাথায়
কিভাবে তখন এই জিনিসটা আসছে, তাদের পূর্বোদয়ীদের শাসন করেছেন, এরা তো তখন এটা করে নাই, করতে যায় না, একটা বিভাজনের সৃষ্টি করেছিল, ওইখানে একটা দাঙ্গা হাঙ্গামা পার্বত্য অঞ্চলে লেগেছিল, কিন্তু আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান সেটারও মীমাংসা উনি দিয়েছিলেন। এবং সেই থেকেই এখন অদ্যাবধি পর্যন্ত আমরা এই ভূখণ্ডের মধ্যে যারাই বসবাস করি, যেই সম্প্রদায় হোক, আমরা সবাই বাঙালি না, বাংলাদেশি। কারণ বাঙালি তো পশ্চিমবঙ্গ আছে, বিভিন্ন জায়গায় আছে, আমরা বাংলাদেশি। এই ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করি আমরা সবাই বাংলাদেশি, এই একটা পরিচয় উনি দিয়েছিলেন। এবং সেটা অনুযায়ী এখন আপনারা জানেন যে পাসপোর্টের মতো বাংলাদেশি লিখতে হয়। যারা আওয়ামী লীগের শাসন ছিল এরা যদিও বিরোধিতার খাতিরে বিরোধিতা করে বাংলাদেশি জাতীয়তাবাদ, তারা কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদটা মেনেই পাসপোর্টে বাংলাদেশি লেখে। তারা তো এটা চেঞ্জ করতে পারে, বাঙালি লেখে না কিন্তু বাংলাদেশি লেখে। তো তারা আমাদের তো এই অ্যাচিভমেন্টগুলো আমাদের ছিল, আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের। এই যে ৩৬ জুলাই তথা ৫ আগস্টে যে বিজয়টি হলো, এটি বাংলাদেশি জাতীয়তাবাদের বিজয় কিনা? সবাই আমরা বাংলাদেশি, বাংলাদেশের পতাকা ধারণ করা এবং জীবন দেবার জন্য পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে বা আর্মির সামনে দাঁড়িয়ে যাওয়াটা বা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যাওয়ার যে চেতনাটা, এটি বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনাটাই, এটাই দেশপ্রেমিকতা কিনা, এটাই দেশপ্রেমিকতা বোঝা গেছে কিনা? কারণ জয় এপার ওপার বাংলা বলে ওপারের দাদাদেরকে একেবারে আমি ভারতকে যা দিয়েছি ভারত কত কিছু ভুলবে না, এই যে এপার ওপার করে এক করে দেওয়ার যেটা হচ্ছিল, যেন আমাদের কোনো সার্বভৌমত্বই নেই, সেটিরই পরিপূর্ণ জবাব এই আন্দোলনে দেখা গেছে কিনা? অবশ্যই। কারণ আপনারা ধরেন একটা রিজিম, 17 বছরের একটা রিজিম, যারা এই দেশে একনায়কত্ব কায়েম করেছিল, একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, তারা কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলা, এদের যেই এজেন্সিগুলা যে ধরনের নিউজ দিত, এগুলোই প্রকাশ করতো কোনো মানুষের ভাষা, মানুষের মনের ভাষা, মানুষের আমাদের কথা বলার, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, গণতন্ত্রকে লালন করে, তাদের কথা বলার সুযোগ ছিল না। সংবাদপত্রের স্বাধীনতাও ছিল না, সাংবাদিকদের স্বাধীনতা ছিল না। তো আজকে অবশ্যই এই অবস্থা থেকে বের হওয়ার জন্য এবং বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষের মানুষই সেদিন রাজপথে ছিল এবং তাদের নেতৃত্বে বিগত 16-17 বছর আন্দোলন হয়েছে, লড়াই সংগ্রাম হয়েছে। দেখেন, একটা আন্দোলন 1 মাস 1.5 মাসে আন্দোলন শেষ করা যায় না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার একটা ভিত্তি, ধারাবাহিকতার কারণেই একটা চূড়ান্ত পরিণতি এটা ছিল। এই যে আপনার যেই ৩৬ জুলাই 5ই আগস্ট যেটা ছিল, তো সুতরাং এটাতে তো সবাই অংশগ্রহণ। এই আন্দোলন 16-17 বছর আন্দোলন করতে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এবং তার এই দলের নেতা সবচেয়ে বেশি, একদম আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে প্রিয় নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে তারেক রহমান থেকে শুরু করে হেন কোনো নেতা কর্মী নাই যে কোনো না কোনোভাবে নির্যাতন ভোগ না করছে। তারা বাড়ি ঘরে ঘুমাতে পারে না। শুধু প্রত্যাশা ছিল বাংলাদেশের জাতীয়তাবাদ প্রত্যাশা করতে হবে, আমাদের বাংলাদেশ প্রেমিকতা সৃষ্টি করতে হবে। জি ৭৫ 7 নভেম্বর টান টান উত্তেজনাময় একটি দিন। সেখানে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং KM শফিউল্লাহ মেজর জেনারেল তারা চাচ্ছেন নেতৃত্বের উইং নিতে। এদিকে আবার কর্নেল তাহেরকে সামনে রেখে এগোচ্ছে জাসদ। কিন্তু সবকিছুকে বুমেরাং করে দিয়ে যিনি মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে ঘোষণা দিয়েছিলেন, তাকে এবার অবরুদ্ধ থেকে মুক্ত করলো সিপাহী জনতা। এবার সিপাহী জনতা তার জন্য জীবন বাজি রাখলো। কবির ভাষায়, তুমি যদি জীবনকে কিছু দাও, জীবন তোমাকে উত্তম রিটার্ন দেবে। ৭১-এ তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন, এবার তার জন্য জীবন বাকি রেখেই তাকে এই রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হলো। জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে 5.5 বছর যে দায়িত্বগুলি পালন করেন ৭৫ থেকে ৮১ 30 মে পর্যন্ত, আপনার দেখা, আপনি সূচনা বক্তব্যে অলরেডি তার খালকানা কর্মসূচি বলেছেন, এছাড়াও কোন কোন বিষয়গুলি আজকে ইতিহাস হয়ে আছে? ইতিহাস তো বলতে গেলে ধরেন ইতিহাসের শেষ নাই, অনেক ইতিহাস, সেটা অনেক সময়ের দরকার। তারপরও যতটুকু বলা যায় সেটা হলো ধরেন ৭৫-এর 7ই নভেম্বর। আপনারা জানেন যে আমি যেটা বলেছি যে উনি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কিংকর্তব্য বিমূঢ় ছিল দেশের মানুষ, তখন এই কণ্ঠটা ভেসে আসছিল, একটা মানুষ আশা ভরসা পেয়েছিল ওনার কণ্ঠ শুনে। উনি কিন্তু ক্ষমতার লোভ করে নাই,
উনি ওনার পেশায় ফিরে গেছে স্বাধীনতার পর। উনি ওনার পেশা, ওনার যেই আপনার আর্মিতে ছিলেন, উনি ওখানেই চলে গিয়েছেন, উনি সার্ভিস করেছেন। কিন্তু আবার যখন এই আধিপত্যবাদ এবং যারা দেশ বিরোধী কর্মকাণ্ডে ছিল এবং যারা অন্যের দেশের দ্বারা পরিচালিত, তাদের চক্রান্তে আবার যখন সেই ৩রা নভেম্বর একটা কু হয়, কুয়ের পরে তখন খালেদ মোশাররফ, এটা ছিল তখন আওয়ামী লীগের একটা সেকেন্ড ভার্সন, তারা যখন এসে আপনার সেই ফেসিবাদ এবং যারা আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছিল বাকশালের মাধ্যমে, গণতন্ত্রের কবর রচনা করেছিল, তাদের পদধ্বনি যখন মানুষ শুনতে পাইল, বিশেষ করে সিপাহী এবং জনতা, তারা সেদিন এই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেই আরেকটি অনিবার্য ঘটনার আপনার সূত্রপাত হলো এবং সেই সময় এদেশের সিপাহী জনতা ট্যাঙ্কের মধ্যে দাঁড়িয়ে উল্লাস করেছে, যার একটা আধিপত্যের বিদায় হয়েছে, তাদেরকে বিদায় করে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান, তারা যখন ওনাকে ৩রা নভেম্বর পরে ওনাকে বন্দি করা হলো, তখন আবারও এদেশের মানুষ যখন কিং কর্তব্য বিমূঢ়, তখন আবার সিপাহী জনতা মিলে ওনাকে ট্যাঙ্কের উপরে মানে একদম আনন্দ মিছিল করে ক্যান্টনমেন্ট থেকে বন্দি দশা থেকে মুক্ত করে আবারও ওনাকে এই দেশের দায়িত্ব দেওয়া হয় যে এই মুহূর্তে আপনাকে ছাড়া এই দেশ আপনার পরিচালনা করার এই মুহূর্তে আমরা কোনো লোক পাচ্ছি না। তখন এদেশের সিপাহী জনতা স্বতঃস্ফূর্তভাবে ওনাকে ৭ই নভেম্বর, ঐতিহাসিক ৭ই নভেম্বর, ওনাকে আবারও, এবং উনি দেশের প্রয়োজনে তখন দেশ এবং বিশেষ করে ল অ্যান্ড অর্ডার ফোর্স এবং সেনাবাহিনীকে একটা সুশৃঙ্খল বাহিনী হিসাবে গঠন করার দায়িত্ব সেদিন উনি নিয়েছিলেন। একটা বিশৃঙ্খল অবস্থা থেকে দেশকে শৃঙ্খলায় আনার জন্য উনি সেদিন দায়িত্ব নিয়েছিলেন। এবং আপনি নিজেই বললেন যে ৫.৫ বছর ওনার শাসন আমলে বাংলাদেশকে স্বর্ণযুগ বলা হতো। স্বর্ণযুগ বলা হতো, যেটা আমি প্রথম আমার বক্তৃতায় বললাম যে খাল কাটা কর্মসূচি, এটা ছিল ওনার একটা যুগান্তকারী পদক্ষেপ। এই পদক্ষেপের কারণে ১৯৭৯ সালে বাংলাদেশ থেকে প্রথম, তখন আফ্রিকার গিনিতে অনেক দুর্ভিক্ষ হয়েছিল, খরায় মানুষের কোনো শস্য কোনো কিছু ছিল না, মানুষ না খাইয়া অনেক মানুষ মারা গেল। তো ওইখানে বাংলাদেশ থেকে তখন খাদ্য চাউল রপ্তানি করা হয়েছিল। এই প্রথম বাংলাদেশ থেকে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের আমলেই আপনার তখন এই খাদ্য নিজ দেশের খাদ্য ঘাটতি দূর করে, হ্যাঁ, এবং বাংলাদেশও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে। এবং সর্বক্ষেত্রে আপনার এই যে এখন যে বলেন আমাদের যে গার্মেন্টস সেক্টর, একটা যেটা বাংলাদেশের প্রাণ, মানে রপ্তানি আয়ের গার্মেন্টস সেক্টর, এটারও তখন চিন্তা ছিল শহীদ জিয়াউর রহমান। ওনার আমল থেকে এগুলা পর্যায়ক্রমে শুরু হয়েছে। আস্তে আস্তে এখন বাংলাদেশ গার্মেন্টস সেক্টর একটা প্রধান খাত, যেটা বৈদেশিক আয় আমরা এটার মাধ্যমে পাই। এমনিভাবে অনেক অনেক ইতিহাস। শ্রমবাজারকে তিনি যেভাবে স্টার্ট করলেন, যার কারণে আজকে প্রায় ১ কোটি শ্রমিক সারা বিশ্বে রয়েছেন। রেমিটেন্স, যেটিকে আমরা সম্মান করে বলছি, এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে যাদেরকে আমরা সম্মান করছি, যার কারণে আজকে আমরা রেমিটেন্স যোদ্ধা, বা যার কারণে আমাদের রেভিনিউ গুরুত্বপূর্ণ ভূমিকা এই রেমিটেন্স যোদ্ধারা, ১ কোটি রেমিটেন্স যোদ্ধারা রাখছেন, সেই মানুষটিকে তারা ওন করেন কিনা, রেমিটেন্স শাটডাউনে সেরকম কোনো প্রেক্ষাপট দেখা গেছে কিনা, রেমিটেন্স ফাদার বা রেমিটেন্স ফাউন্ডার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সকল প্রবাসীরা আসলে ধারণ করছেন কিনা, লালন করছেন কিনা, এবং আপনার পক্ষ থেকে এই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আসলে কি বার্তা? না, অবশ্যই এটা ব্যাপার হলো যে এটা হয়তো নতুন প্রজন্ম, যেহেতু ইতিহাস ১৬-১৭ বছর বিকৃতি করার চেষ্টা করা হয়েছে, তো সে কারণে হয়তো অনেকে নতুন প্রজন্ম অনেক কিছুই জানে না। আমি ওনাদের উদ্দেশ্যে, নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলবো যে আপনারা ইতিহাসগুলা পড়েন, আপনারা বিভিন্ন বই সংগ্রহ করে ওই কোন সরকারের আমলে কি অবস্থা ছিল সেগুলো আপনারা যদি
লেখাপড়া করেন বা ধারণ করেন, তারা সেগুলা যদি স্টাডি করেন, আমি মনে করি যে অনেক কিছুই তারা এখান থেকে পেয়ে যাবে। আপনি যে কথাটি বলছেন যে সর্বপ্রথম বাংলাদেশ থেকে শহীদ জিয়াউর রহমানই চিন্তা করেছিলেন যে আমাদের অনেক শ্রমশক্তি আছে, আমাদের এই আপনার তৎকালীন সময়ে যে আপনার 10 কোটি মানুষের 20 কোটি হাত, এই 20 কোটি হাতকে কর্মের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। এটা শহীদ জিয়াউর রহমানই তখন চিন্তা করেছিলেন যে এই হাতগুলো যদি কর্মের হাতিয়ার হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আমার দেশ কোনো পিছিয়ে পড়ে থাকবে না, আমার দেশ আগাবেই। সেই চিন্তা থেকেই উনি প্রথমে মিডল ইস্টে, উনি যেহেতু আপনারা জানেন ওআইসিতে ওনার বিরাট সম্মান ছিল এবং ওআইসির নেতা শহীদ জিয়াউর রহমান ছিলেন, উনি ইসলামিক কান্ট্রিগুলোতে ওনার একটা প্রভাব ছিল। তখন এই সৌদি আরব সহ বিভিন্ন দেশে, এই বাংলাদেশ থেকে প্রথম এই যে আমাদের শ্রমিক, আপনার বাংলাদেশি শ্রমিক, স্কিল শ্রমিক বা এমনি শ্রমিক বিভিন্নভাবে বিদেশে যাওয়া শুরু করেছে। তো এগুলো তো আসলে সত্য কথা, এগুলো মিথ্যা কথা বলার কিছু নাই। তো এটা তো আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান আমলেই হয়েছে। আপনার শ্রম বাজার বলেন বা যেটাই বলেন, দুই প্রধান নেতা কিন্তু তাদের প্রয়াণকালীন যে চিত্র, এক জনাব শেখ মুজিবুর রহমান যার হত্যার পরে নিজের পরিবারের 18 জন ছাড়া দাফন কাফনের লোক খুঁজে পাওয়া যায় নাই, যাকে নিয়ে অনেক কথা আওয়ামী লীগ বলে গেছে। কিন্তু আর এক নেতা যার জন্য লক্ষ মানুষ ক্রন্দন করেছে, যার প্রয়াণ দিবস নিয়ে মানুষের মধ্যে আবেগ রয়েছে, এই শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার, এই যে ঐতিহাসিক প্রবাদটি রয়েছে, এই প্রবাদটি এই দুই যে ব্যক্তির ক্ষেত্রে আসলে চির অনস্বীকার্য সত্যে পরিণত হয়েছে কিনা? না, অবশ্যই। ধরেন বাংলাদেশের মানুষ, ধরেন এদেশের মানুষ, আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছে। কারণ 15 আগস্টের যেই পরিণতিটা 75-এর, এটা অনিবার্য পরিণতি ছিল। কারণ ওদের অত্যাচারে তখন এদেশের মানুষ দিশেহারা ছিল। ব্যাংক লুট, আপনার বিভিন্নভাবে লুটতরাজ, অফিস আদালত, বিভিন্ন কোনো আইন ছিল না, কানুন ছিল না। দেশে একটা বাকশাল গঠন করা হয়েছিল মুজিববাদের মাধ্যমে, বিভিন্নভাবে রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী গঠন করে তাদের ব্যক্তিগত বাহিনী প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। তো সে কারণে তাদের ওখান থেকে যারা দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে তাদের অভ্যুত্থান হয়েছে, তখনকার ঘটনার প্রয়োজনে সেটা তারা করেছে। তো সেটা হয়েছে, তারা সেটা ভোগ করেছে, তাদের কর্মের ফল তারা পেয়েছে। কিন্তু আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের আমলে, ওনার শাসন আমলে, আমি যে কথাটা বললাম যে খাদ্য সহিংসপূর্ণ, সর্বক্ষেত্রে উনি একজন সফল রাষ্ট্রনায়ক। সেই হিসাবে ওনার আপনার মৃত্যুর পর আপনি দেখেছেন যে মানিক মিয়া এভিনিউতে লক্ষ লক্ষ লোকের, 40 লক্ষ লোকের সারা বিশ্বের মধ্যে এটা কি বলা যায়, প্রথম জানাজা হলো আমাদের শহীদ জিয়াউর রহমানের। মানিক মিয়া এভিনিউতে সেদিন মানুষের ঢল নেমেছিল, কান্নায় সারা দেশের মানুষের ভিতরে একটা রোল পড়েছিল। সেটা কেন? ওনার কর্মের কারণে এদেশের মানুষ ভুলতে পারে নাই এবং এখনো ওনাকে এদেশের মানুষ মনে রাখে, সেটা আপনি জানেন। 1981 সালের পর থেকে দুই নেত্রীর বাংলাদেশ তৈরি হলো। শেখের বেটি শেখ হাসিনা, তিনি রাজপথে নামলেন, তিনি 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন তার মতো করে। ম্যাডাম খালেদা জিয়া 3 বারে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও 45 বছর নেতৃত্ব দিচ্ছেন। দুই নেত্রীর বচন কথাবার্তা সব দেশের মানুষের, 18 কোটি মানুষের মুখস্থ। কোন নেত্রী আসলে কার হৃদয়, মানুষের হৃদয়ে, আমাদের 18 কোটি মানুষের হৃদয়ে কেমন ভাবে আসলে অবস্থান করছেন? এখানে অনেক ইতিহাস আপনারা জানেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পিছনে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানই তাকে সুযোগ দিয়েছিল দেশে আসার জন্য। এবং ওর পিতা শেখ মুজিবুর রহমান গণতন্ত্র হত্যা করে বাকশাল গঠন করল। সেটাও বাকশাল থেকে গণতন্ত্র বের করে জনগণের মাঝে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান। এই দলের উনি যখন শাহাদাত বরণ, তখন যখন একটা নির্বাচিত সরকার হলো, বিচারপতি সাত্তারকে
বন্দুকের নলের মাধ্যমে হোসেন এরশাদ ক্ষমতাচ্যুত করে, তখন এ দেশ এবং জনগণের প্রয়োজনে এদেশের ক্রান্তিকালে আবারও আমাদের প্রিয় নেত্রী শহীদ জিয়াউর রহমানের বিধবা পত্নী, আমাদের প্রিয় নেত্রী, উনি নিজের আরাম আয়েশ সমস্ত কিছু বাদ দিয়ে জনগণের প্রয়োজনে, দলের নেতাকর্মীদের প্রয়োজনে, সেদিন বাংলাদেশের প্রয়োজনে মানুষের কাছে আবির্ভূত হয়েছিলেন। এবং উনি এসে আপনারা জানেন একটা স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এরশাদ জাতীয় পার্টির সরকার, হোসেন এরশাদ সে ক্ষমতাচ্যুত করে আমাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসে, এসে অন্যায় অবৈধভাবে সে 9 বছর এদেশের ক্ষমতায় ছিলেন। এই স্বৈর শাসকের বিরুদ্ধে আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। উনি অনেক নির্যাতনের শিকার হতে হয়েছেন, ওনাকে কারাবরণ করতে হয়েছে। তখনও রাজপথে থেকে উনি আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমরা তখন ছাত্র রাজনীতি করি, আমরাও তখন ওই সময় আপনি কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন এবং বিভাগীয় দায়িত্ব পালন করছিলেন। আমি তখন জেলার দায়িত্বে ছিলাম, কেন্দ্রীয় দায়িত্বে আমি পরে গেছি 91 আন্দোলনের পর, 91 সালের সরকার গঠনের পরে আমি কেন্দ্রীয় দায়িত্ব, কিন্তু আমি তখন জেলা ছাত্র দলের দায়িত্বে ছিলাম। তখন আমরা কেন্দ্র থেকে ঘোষণা দিলে আমরা জেলায় জেলায় আন্দোলনগুলা, হোসেন এরশাদ বিরোধী আন্দোলন, রাজপথে থেকে আমাদের এরশাদ বিরোধী আন্দোলনের, মার্শাল বিরোধী আন্দোলনের যারা আমাদের সমমনা দলগুলো ছিল, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রথম আলাদা আলাদাভাবে আমরা আন্দোলন করেছি। আপনার 15 দল, 7 দল বা ছাত্র দল বা অন্যান্য তখন দলগুলা রাজপথে ছিল, প্যারালালে আমরা আন্দোলন করেছি যাতে একটা মানে জগদ্দল পাথর হোসেন এরশাদের পতন হয়। সেটা করতে যে আমরা মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, কারাবরণ করেছি, আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম তখন তৎকালীন ছাত্র সমাজ। কিন্তু তারপরেও এদেশের ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমেই হোসেন এরশাদ বাধ্য হয়েছে পদত্যাগ, বিশেষ করে বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের কারণেই এই হোসেন এরশাদকে সরানো সম্ভব হয়েছে। কারণ আপনারা জানেন এটা 86 সালে সংসদ, তথাকথিত সংসদ নির্বাচন, আমরা তখন রাজপথে, আমরা তখন রাতের বেলা দেয়াল লিখন, তৎকালীন সময়ে আমরা নিজেরা পোস্টার লিখতাম, নিজেরাই দেয়াল লিখন করতাম, ছাত্র দলের আমরা যারা ছিল ভাগ ভাগ করে ওইভাবে দিতাম। আমরা যখন রাত্রে যে এরশাদের পতন ছাড়া নির্বাচনে যাব না, আমরা ওয়ালিং করছি, পোস্টারিং করছি। পরবর্তীতে চট্টগ্রামে এক জনসভায় শেখ হাসিনা ঘোষণা দিলেন যে এরশাদের অধীনে ক্ষমতায় যাবেন। আমরা সকালবেলা উঠে দেখলাম সে নির্বাচনে যাবেন এরশাদের অধীনে। কিন্তু তখন তো আমাদের নেত্রী আপসীন ছিলেন, ওনাকে অনেক প্রলোভন, কিন্তু উনি তো তখন ওই বিতর্কিত নির্বাচনে বা স্বৈর শাসকের অধীনে নির্বাচনে বেগম খালেদা জিয়া যাননি। তো এখন সেটা হলো যে আওয়ামী লীগের ইতিহাস যুগে যুগে এরকমই, আপনি যদি দেখেন বেইমানের ইতিহাস, ছলচাতুরির ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস এবং মানুষকে নির্যাতনের ইতিহাস। সুতরাং এটা তাদের নতুন কিছু না। আমরা যারা কিছু দেখেছি, আগে যারা আমাদেরও পূর্বে যারা ছিল এরাও অনেক দেখেছে। ম্যাডাম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের বেশ কয়েকটি পরাকাষ্ঠার একটি আপনি বলেছেন, আরেকটি 111-এর সময় -2 ফর্মুলার সহযোগিতা করে বিদেশে যেতে না পারা, আরেকটি ইতিহাস প্যারোলে মুক্তির মাধ্যমে এই দেশ থেকে বিদেশে যাওয়া এবং শেখ হাসিনাকে একেবারে রাজনীতিতে ক্লিন চিপ দেওয়ার, এটিও কিন্তু ম্যাডাম খালেদা জিয়া আপসীনতার কারণে নিজের দেশে থাকেছেন, কিন্তু তিনি সেটা জাননি। চারটি উপাধিতে তিনি ভূষিত হয়েছেন, দেশনেত্রী, আপসী নেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা তিনি হয়েছেন এবং 45 বছর নেতৃত্বে বচন বাচন কথাবার্তায় বিনয়ে দায়িত্বে ডেমোক্রেসি রক্ষার ক্ষেত্রে তিনি যে ভূমিকাটি রেখেছেন, সেক্ষেত্রে এমন ভূমিকা পালন করে বিশ্বের অনেক নোবেল লরিয়েট উঠেছেন। আমরা দেখতে পাই দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর বিগত 3 বছর আগে তিনি কিন্তু নোবেল লরিয়েট হয়েছেন, বিগত 30 বছর আগে অং সান সুচি কিন্তু নোবেল লরিয়েট হয়েছেন এই ডেমোক্রেসির বিরুদ্ধে লড়াই করতে চেয়ে। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে ডেমোক্রেসি রক্ষার্থে যেভাবে একাট্টা রেখেছেন, নিজের সন্তানের চাইতেও যিনি নিজের দল, দেশ এবং নীতিকে গুরুত্ব দিয়েছেন, তারকে সম্মান করার ক্ষেত্রে বিশ্ব মডেলেরা কি ভাবছে, নোবেল কমিটি আসলে কি ভাবছে ম্যাডাম খালেদা জিয়ার এই ভূয়সী কর্মকাণ্ডকে ঘিরে? না, অবশ্যই আপনি ধরেন এই
আমি মনে করি আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা, আপোষের নেত্রী, দেশ নেত্রী, উনি নোবেল প্রাইজ পেতে পারেন। এটা হয়তো একটা প্রক্রিয়া, বা যেহেতু একটা রিজিম ছিল ক্ষমতায়, সত্য জিনিস মানুষ জানতে পারে নাই। এখন আস্তে আস্তে ঐতিহাসিক বিষয়গুলো সামনে আসবে, মানুষ জানবে, ভূমিকাগুলো জানবে। সুতরাং এটা আমি মনে করি এটা তো একটা প্রক্রিয়া। আমাদের প্রিয় নেত্রী কোনো না কোনো সময় ওনার, আমি আশা করি যে ওনার জীবদ্দশায় উনি এই ধরনের একটা পদকে ভূষিত হবেন, নোবেল পদকে ভূষিত হবেন, আমরা সেটা আশা করি। 2000 সালের পর থেকে জনাব তারেক রহমান যখন মাঠে নামলেন, আপনারা যখন তাকে নিয়ে মাঠের রাজনীতি শুরু করেছেন, তার গ্রহণযোগ্যতা মাঠ পর্যায়ে যখন ব্যাপকভাবে শুরু হয়ে গেল, তখন বিপরীত শিবিরে কাঁপন ধরলো, তাকে থামাতে হবে, তাকে খামোশ করতে হবে, নাহলে আওয়ামী লীগের পরম্পরা থাকবে না। তাই 111-এর ঘাড়ে চড়ে জনাব তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করিয়ে তিনি রাজনীতি করতে পারবেন না, এমন মুসলিকা পর্যন্ত আদায় করা হয়েছে। কারণ তারেক রহমানে অনেক ভয়, তারেক রহমানে অনেক ভীতি ছিল বিপরীত শিবিরে। বিপরীতে জনাব তারেক রহমানের জায়গায় যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র ছদিবর যে জয়কে যেন প্রতিষ্ঠা করতে পারে, সেজন্য রংপুর জেলার পীরগঞ্জ থানা কমিটিতে 1 নম্বর সদস্য, রংপুর জেলা কমিটিতে 1 নম্বর সদস্য এবং শেখ হাসিনার উপদেষ্টা পর্যন্ত করে তাকে যেভাবে রাজনীতিতে আনার জন্য প্রচেষ্টা করা হয়েছে, সেটি যেভাবে বুমেরাং হলো, অপরের ক্ষতি করে নিজের ভালো যে করা যায় না, এটি শেখ হাসিনার ক্ষেত্রে আসলে দেখা গেল কিনা? না, অবশ্যই এটা হলো যে ধরেন আপনার আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, এটা তো তাদের ভীতি ছিল গত 16-17 বছর। বিভিন্নভাবে শেখ হাসিনা হেন কোনো মিথ্যা মামলা নেই, হেন কোনো ঘটনা নেই যে সে আমাদের এই প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে করে নাই। সেটা এই দলকে ধ্বংস করার একটা মিশন তার ছিল, এই দলকে শেষ করে দেওয়ার একটা মিশন ছিল। এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, ওনাকেও শেষ করার একটা কর্মসূচি আওয়ামী লীগ বা তথাকথিত শেখ হাসিনা তার ছিল। এবং সেইভাবেই এই ধরনের অত্যাচারগুলো একটু বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন। প্রিয় নেত্রীর অত্যাচার, তারেক রহমান সাহেবের অত্যাচার, সবগুলা হেন কোনো অত্যাচার নেই যে তারা রাজনীতি থেকে সরিয়ে দেওয়া এবং পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই দলের অনেক নেতা গুম করেছে, খুন করেছে, অনেক নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী নামে মামলা এবং হাজার হাজার নেতাকর্মী আপনার আহত, নিহত, এগুলো তো আছেই। তো এই সমস্ত গুলা উপেক্ষা করে আমাদের দল আজকে আমাদের প্রিয় নেতা উনি বিদেশ থেকেও, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিদেশ থেকে দলকে পরিচালনা করছেন এবং ওনার সুচিন্তিত এবং ওনার চিন্তা চেতনার, সঠিক চিন্তা চেতনার মাধ্যমে এই দল পরিচালিত হওয়ার কারণেই আজকে এই অবৈধ শেখ হাসিনার পতন হয়েছে, তার বিদায় ঘণ্টা বেজেছে। তো আজকে শেখ হাসিনা যেটি করলেন জনাব তারেক রহমানের সাথে, শারীরিকভাবেও যে কাজগুলি করেছেন এবং যেভাবে তিনি শত্রুতা করেছেন, কালে ভদ্রে সেই তারেক রহমানের কাছেই তার দল সেভের জন্য বিভিন্নভাবে জনাব তারেক রহমানের কাছে বার্তাগুলো দেওয়া হচ্ছে এবং দিনের শেষে জনাব ওবায়দুল কাদেরও কিন্তু বিএনপির কাছেই, বা ডক্টর হাসান মাহমুদ তিনিও কিন্তু বিএনপির কাছে নিজেদের আশ্রয় খুঁজছেন। এটি যদি তাদের চিন্তা ছিল, তারা এমনটি না করলেও পারত কিনা? না, আশ্রয় আর আশ্রয়ের কি আছে? আশ্রয় তো, আশ্রয়ের কোনো কিছু নাই। এরা যে ঘটনা এই বাংলাদেশে করেছে, বাংলাদেশের জনগণের সাথে করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, নির্যাতন করেছে, যারা তাদের বিরুদ্ধে কথা বলছে বা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, জনগণের পক্ষে কথা বলেছে, মানুষের কথাগুলা আপনার মিডিয়ার মাধ্যমে তুলে ধরার জন্য যারা চেষ্টা করেছে, প্রত্যেকের উপরে নির্যাতন হয়েছে। তো আজকে এই নির্যাতনের পরে আমি মনে করি না এদেশে তাদের রাজনীতি করার কোনো সুযোগ আছে। আর এই সুযোগ তাদের এদেশে আর হবে না। এদেশের মানুষ তাদেরকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, এটাতে আর ফিরে আসার আমার মনে হয় না কোনো সুযোগ আছে। মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং তাদের নেত্রী এই দেশ থেকে পলায়ন করেছে। যেই নেত্রী এই দেশ থেকে পলায়ন করে, তার তো এই দেশে আসার আর সুযোগ নাই। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রীর উপর অনেক অত্যাচার হয়েছে,
কিন্তু এই দেশ ছেড়ে উনি যান নাই, কখনোই যান নাই। অনেক বারবার চেষ্টা করা হয়েছে, উনি এখানেই ছিলেন, এই দেশের মাটি এবং মানুষের সাথে ছিলেন, এবং ওনার দলের নেতা কর্মীদের সাথে অনেক নির্যাতন। ম্যাডাম খালেদা জিয়ার আরেকটি আপোষহীনতা না করার কারণে বিএনপিকে 2009 সালে অর্থাৎ 8 সালের 29 ডিসেম্বরের ভোটে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে পরাজয় পরণ থেকে শুরু করে 4টি নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের মতো করে বিজয় নিয়ে দায়িত্ব পালন করে গেছে। সেই জায়গা থেকে ভোটের হীনতার বা ভোটহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকে যেভাবে মানুষ তাকিয়ে যাচ্ছে, তরুণ প্রজন্ম যারা আজ থেকে 18 বছর আগে যাদের জন্ম হয়েছিল তাদের জীবনের প্রথম ভোটটি নিয়ে তারা ভাবনায় রয়েছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ বা অনেক আলোচনায় আছে। কুমিল্লাতে 11টি সংসদীয় আসন, সেক্ষেত্রে কুমিল্লা 6-এর নন্দিত মুখ আপনি। ইতিপূর্বে 2018 সালে অর্থাৎ 11তম জাতীয় সংসদ নির্বাচনে আপনি প্রার্থী ছিলেন। মাঠের পরিস্থিতি যেটি দেখছেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আপনার কাছে, আপনার জন্য বা এই স্থানীয় ব্যক্তিবর্গের জন্য বা এই মাটি মানুষের জন্য দলের কাছে কি এক্সপেকটেশন রয়েছে? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, মাঠের কর্মী হিসাবে আমার তো আশা থাকবে যে আমি জনগণের খেদমত করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই, এই এলাকার জন্য কাজ করতে চাই। তা আপনাকে ইতিমধ্যেই বলেছিলাম যে আমার রাজনীতি 1979 সালে আমি এই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য হিসাবে আমার রাজনীতি শুরু হয়। যখন ছাত্রদল প্রতিষ্ঠা হলো 79 সালে, প্রায় তো আজকে প্রায় ধরেন কত বছর, 46 বছর, 79 হলে এখন 46 বছর, আমরা 25-এ অবস্থান করছি। 46 বছর আমার রাজনীতির বয়স। এবং বিএনপিতে, এই বিএনপি ছাত্রদল দিয়ে আমার শুরু, এখনো আমি বিএনপিতেই আছি। বিভিন্ন সময় ছোট বড় বিভিন্ন দায়িত্ব দল যখন যেই দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সাথে পালন করেছি। কারণ আমি ছাত্রদলের এই শুরু থেকে ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলার আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলার কনভেনারের দায়িত্ব পালন করেছি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির রিজভী আহমেদ ইলিয়াস আলী কমিটির সাংগঠনিক সম্পাদক বৃহত্তর চট্টগ্রাম বিভাগের দায়িত্বে ছিলাম। তখন আমি আপনার ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম কমিটির আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম বৃহত্তর চট্টগ্রাম বিভাগের। পরবর্তীতে আমার ছাত্র দলের জীবন শেষ হয়। পরবর্তীতে আমি মূল দলে, আমার তখন প্রিয় নেত্রী, আমি কুমিল্লা যার নেতৃত্বে কাজ করেছি। আমার রাজনীতি, বিশেষ করে রাজনীতি শুরু তৎকালীন 79-এ পার্লামেন্টে যিনি মহিলা সদস্য ছিলেন বেগম রাবেয়া চৌধুরী, ওই রাবেয়া চৌধুরীর নেতৃত্বে আমার মূল রাজনীতি। ওনার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম, দলের কাজ আমরা সেটা করেছি। তো আমি ছাত্রদল ছাড়ার পরে তখন কুমিল্লায় একটা নেতৃত্বের শূন্যতা ছিল, কারণ অনেকেই তখন আপনার বিভিন্ন দিকে আমাদের দলের ছাত্রদল আমি 94 সালে আমি যখন এখানে জেলার সেক্রেটারি কনভেনার ছিলাম, আমি সম্মেলন করে ছাত্রদল থেকে আমি বিদায় নিই। পরবর্তীতে কেন্দ্রের ছাত্রদলের দায়িত্বে ছিলাম, সাংগঠনিক সম্পাদক সেটা ছিলাম। তারপরে আমাকে আমার প্রিয় নেত্রী বেগম রাবেয়া চৌধুরী বললো যে তুমি ছাত্রদল করে আসছো, তো যুব দলেরও মেম্বার ছিলা, কিন্তু তুমি বিএনপি করো। তখন ওনার নির্দেশে আমি বিএনপির কুমিল্লা, তখন সিটি কর্পোরেশন হয় নাই, পৌরসভা ছিল, এই পৌরসভার আমি জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা পৌর কমিটির সদস্য সচিবের দায়িত্ব নিই। সেটা পৌর কমিটি করলাম। পরবর্তীতে রাবেয়াপার কমিটি বিএনপির কমিটি হয়, ওই কমিটির আমি দায়িত্বে ছিলাম। কর্নেল আকবর ভাইয়ের কমিটি হয়, সেই কমিটির আমি প্রচার সম্পাদক ছিলাম। রাবেয়াপার কমিটিতে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। এমনিভাবে আমার রাজনৈতিক একটা ধারাবাহিকতা, এবং মানে সবসময় নেতৃত্ব ছিলই আপনার ঘাড়ে নেতৃত্ব ছিল, নেতৃত্ব আপনাকে দিতে হয়েছে। 96 সালে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, 2016 সালে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাকে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের দায়িত্ব দেয়। আর সেই থেকে আমরা আসি। আমি যখনই
যেই দায়িত্ব আমার কাঁধে এসেছে আমি সেটা নিষ্ঠার সাথে পালন করেছি। করতে যে হোসেন এরশাদ বিরোধী আন্দোলন আমরা মাঠে থেকে করেছি, এবং বিভিন্ন সময় এই যে 111-এর সময় যে আন্দোলন মঈনুদ্দিন ফখরুদ্দিন, সেখানে আমরা কাজ করেছি, নেতৃমুক্তি আন্দোলন। হ্যাঁ, এবং আপনার কি বলে এটা, হাসিনা বিরোধী আন্দোলনও আমরা প্রত্যক্ষ রাজপথে থেকে করেছি। আমরা কোনোদিনও আন্দোলন বা দলীয় কর্মকাণ্ড থেকে পিছপা হয় নাই। তো সেই থেকে আমি মনে করি যে আমি এই মাঠেই, আমি এই কুমিল্লা শহরেই 46 বছর আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, বিভিন্ন দলের দায়িত্ব পালন করছি, এখনো করে যাচ্ছি। আমি মনে করি যেহেতু আমি দীর্ঘদিন এই দল এখানে করেছি, আমার তো একটা আশা আছে যে ত্রয়োদশ নির্বাচনে দল যদি আমাকে সুযোগ দেয় তাহলে অবশ্যই আমি নির্বাচন করব, যেটা আমি 2018 সালের সর্বপ্রথম আমি মনোনয়ন চেয়েছিলাম, আমাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু চূড়ান্ত মনোনয়নে আমাকে দল নির্দেশ দিয়েছে। তখন আমি ধানের শীষ দেওয়া হয়েছে, আমি জমা দেওয়ার পরে পরবর্তীতে ডিসি অফিস থেকে আমরা রিটার্নিং অফিসারের কাছ থেকে দলের মহাসচিব মহোদয়ের দলের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা উইথড্র করি। পরবর্তী দলের যে প্রার্থী ছিল তার পক্ষে আমরা কাজ করেছি। এখনো আমি মনে করি এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি দলের কাছে আমার প্রার্থীতা চাইব। দল যদি মনে করে, আমাকে মনে করলে আমাকে দিবে, না দিলে আমি দলের পক্ষে যাকেই মনোনয়ন দেওয়া হয় আমি সবাইকে অতীতের মতন সবাইকে নিয়ে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমি দলের পক্ষে কাজ করব। আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় আর যদি বিজয় আসে, তাহলে সংসদের দিনগুলিতে আপনি কি কি উন্নয়ন করবেন এবং কি কি রূপকল্প রয়েছে আপনার সমাপনী আলোচনায়, তার কিন্তু আলোচনা আমরা সমাপনী বক্তব্যে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে সময়ের অভাবে আরও বিস্তারিত বললে অনেক সময়ের প্রয়োজন, জি। তারপরও আমি একটা রাজনৈতিক কর্মী, তো রাজনৈতিক কর্মী হিসাবে দলের এবং এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে আমি সবসময় জড়িত, এবং মানুষের যতটুকু আমার তৌফিক আছে সেই অনুযায়ী মানুষের কাজ করার চেষ্টা করি এবং দলের কাজ করার চেষ্টা করি। দলের কাজ তো সার্বক্ষণিক যে দায়িত্ব আছে সেগুলো নিয়ে করার চেষ্টা করি। তো যেহেতু আমরা দলের সাংগঠনিক কর্মকাণ্ড এখন আমাদের দায়িত্বে আছে, সাংগঠনিক কর্মকাণ্ডগুলো দেখি, সংগঠন গুছানোর দায়িত্ব আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে দিয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে দলটাকে একটা সত্যিকারের গণতান্ত্রিক বা সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করার জন্য। এমনিতে আমাদের দল জনপ্রিয়, বাংলাদেশের মানুষের কাছে শহীদ জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, সর্বোপরি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দল, এটা আজকে সারা বাংলাদেশের মধ্যে একটা জনপ্রিয় রাজনৈতিক দল। সুতরাং এই দলের আপনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখন আগামী নির্বাচনে যদি আল্লাহ সেই তৌফিক সুযোগ দেয়, অবশ্যই আমি এই এলাকার জনগণ এবং এই এলাকার মানুষের জন্যই আমি কাজ করব এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করব যদি আল্লাহ কখনো এই সুযোগ আমাকে দেয়। সেই আশা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্টের আদর্শ নিয়ে দীর্ঘ 46 বছর রাজনীতির যে পরাকাষ্ঠা তিনি স্থাপন করেছেন, যার কারণে দল সবসময় তাকে গুরু দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব তিনি আসীন হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার এই নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাকে যদি মনোনীত করা হয়, তাহলে ত্যাগী নেতাদের যে মূল্যায়ন হয় এবং ত্যাগ করলে যে দলে পুরস্কার পাওয়া যায়, সেই দৃষ্টান্ত কিন্তু থাকবে। সেক্ষেত্রে বিএনপি ত্যাগী নেতাদের ত্যাগের মূল্যায়ন পূর্বক আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের ব্যক্তিবর্গদেরকে সংসদে নিয়ে একটি গঠনমূলক এবং দায়িত্বশীল রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যম দিয়ে দেশ এবং জনগণের সেবা করবেন বলে সচেতন মনে করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন করে বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।